আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যে বইটি নিয়ে কথা বলবো, এই বইটির নাম হচ্ছে 'নদী ও সন্তান'। বইটি লিখেছেন হচ্ছে অরুণিমা আপু। এই বইটা আমাদের বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনীর ব্যানারে। আর তার আরও বেশ কিছু বই, যেমন এবছর একটা বই তার প্রকাশিত হয়েছে কলকাতা থেকে। কলকাতার বইমেলায় বইটা পাওয়া যাবে এবং অনলাইনেও অর্ডার করা যায়। তার বেশ কিছু বই প্রকাশিত এর আগেও হয়েছে এবং এই বইটা যেহেতু আমাদের বাংলাদেশ থেকে হয়েছে, আমি এই বইটা আমাদের বাংলা বাজার যেই প্রকাশনীর দোকান ছিল ওখান থেকে আর কি সংগ্রহ করেছি। এই বইয়ের যে কবিতাগুলো আছে, এই কবিতায় আপনি কোনো নাম পাবেন না। বইটা বেশ ইন্টারেস্টিং লাগবে আপনার কাছে। আর এই বইয়ের যে লেখাগুলো, প্রতিটা লাইন কবিতার একটা সহজবোধ্য কাজ করে। মানে সহজভাবে লেখা। আমার কাছে মনে হয় সহজভাবে তিনি লিখেছেন। দিন শেষে লেখাগুলো যখন একদম পাঠকের জন্য সহজ হয়ে যায়, আপনি লেখা যতটা সহজ করবেন, আপনার পাঠক তত আপনাকে বুঝতে পারবে, আপনাকে পড়তে পারবে। যেমন আমরা যদি দেখি আ হুমায়ূন আহমেদের কথা বলি, হুমায়ূন আহমেদের লেখা একদম সহজ লাগে, একদম সহজ। আমার কাছে মনে হয় বাংলাদেশে যে রাইটার আছে সবচেয়ে সহজভাবে লেখেন হুমায়ূন আহমেদ। আর এই সহজভাবে লেখে দেখেই তার যে একটা পাঠক শ্রেণী একটা তৈরি হয়েছে, এটা কিন্তু তৈরি হয়ে যায় সহজভাবে লেখার কারণেই। এই কবিতার বইটা আমি খুব অল্প সময়ে শেষ করেছি, কারণ বেশি বড় না লেখাগুলো, ছোট ছোট কবিতা দিয়ে আর কি ভরপুর বইটা। একদম ছোট ছোট কবিতা। অবশ্য কবিতার নাম নেই, কিন্তু আমি আবার কয়েকটি কবিতার নিজের নাম দিয়েছি। এখানে বইয়ের শুরুতেই কি লেখাটা যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে নদী ও সন্তান প্রত্যেকটি আলাদা আলাদা কবিতার বই হলেও প্রত্যেকটি কবিতা পরস্পরের সাথে যুক্ত এবং নদী ও সন্তানের রূপকের সমর্থক। জীবন, মৃত্যু, অবসাদ, বিচ্ছিন্নতা, একাকিত্ব, জীবনের সংগ্রাম, আশা ও হতাশা, প্রতিবাদ ও কাঙ্ক্ষিত উপত্যকার খোঁজ কবিতাগুলোর প্রধান বিষয়। যেখানে জীবন, বিশেষত নারীর জীবন ও তার বিভিন্ন দিকের তুলনা ও রূপক এসেছে নদীর সাথে, তাই কবিতাগুলোতে আলাদা আলাদা নাম দেওয়া হয়নি। একটি সামগ্রিক বিষয়বস্তুর নানা দিক হিসাবে এক একটি কবিতা উপস্থাপিত করা হয়েছে। বাকি ছোট স্থাপনের ভার রইল পাঠকের উপর। এখানেই হচ্ছে বইটা শুরুতে লেখা এবং বিশেষভাবে কোনো ভূমিকা পাওয়া হয়নি। তবে শেষ দিকে আহ, কারো একজন লেখা আছে, আমি এই সাইনটা ভালো বুঝতে পারছি না। আমার মনে হয় এখানে যদি তার নামটা এবং কোনো তার পদ এটা লিখে দেওয়া হতো সেক্ষেত্রে ভালো হতো। যে না, সাইনটা আমি ভালো চিনতে পারতেছি না। সম্ভবত কোনো বিশেষ ব্যক্তিরই হবে একটা লেখা এই বইটা সম্পর্কে, বা ওভারঅল এই অরুণিমা আপুর যে লেখা সেই সম্বন্ধে এখানেও পিছনে একটা লেখা রয়েছে, কিন্তু এখানে নামটা দিলে একটু ভালো হতো, আমাদের বুঝতে সুবিধা হতো। এই বইটা পড়তে গিয়ে আমি বেশ কিছু লাইন আর কি মার্ক করেছি। আমি সেই লাইনগুলো থেকে আপনাদের কয়েকটি লাইন শোনাতে চাচ্ছি। নদীর তখন বয়স 20, সন্তান সম্ভবা, ছেড়ে যাওয়ার ইতিবৃত্তি, দায়ী কে বা কারা, পুনরাবৃত্তির সম্ভাবনা বাঁধিয়ে রাখার জট, নদীর শুকনো নিয়তি জানে, নদীর পাড়ের বট। বেশ ভালো লেগেছে প্রতিটি লাইনে। আমি যেগুলো মার্ক করেছি আমার কাছে অনেক পছন্দের মনে হয়েছে লাইনগুলো। শেষ হবে শান্তি, আবার ভেসে উঠবে কলরব, শুকিয়ে যাওয়া সাদা ফুলের বীজ থেকে জন্ম নেবে, ফিরে আসবে মূল স্রোত, নীল অপরাজিতা। রাজকীয় নীল রং রূপে আড়ম্বর কোলাহল, অবসাদ নির্জনতা, প্রতীক অন্তর। এই কবিতাটা আমি সম্পূর্ণ কবিতাটাই আর কি বলতে পারেন মার্ক করেছি। বেশ ভালো লেগেছে। আমি এটা আপনাদের শোনাচ্ছি। আমার সন্তানকে তুমি শেখাওনি অন্য, বুঝিয়েছ শাসন, শাসকের মতো। মোমবাতির চুইয়ে পড়া উষ্ণতা, অথচ গলে যাওয়া শরীরের মন। শেখাওনি তাকে সামঞ্জস্য সমর্থন, শেখাওনি উদারতা, বরং জাগিয়েছ প্রলোভন। আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি। দুইটা লাইন পড়ে আমার একটা মতামত দিচ্ছি। হ্যাঁ, 7 দিনের নেমে আসা বিচ্ছেদ জানিয়ে দিয়েছে বেঁচে থাকা যায় তোমাকে ছাড়া। এই যে এখানে আমি লিখে রেখেছি হচ্ছে আপনার, তবুও তোমাকে নিয়ে বাঁচবো। দেখুন, মানুষ কিন্তু কেউ কারো জন্য বাঁচে না। আমরা প্রতিটি ব্যক্তি, প্রতিটি নারী পুরুষ, যার কথাই আপনি বললেন না কেন, মানুষ সবাই বেঁচে থাকে একে অপরকে ছাড়া, স্বতন্ত্র, সবাই স্বতন্ত্র, ব্যক্তিগতভাবে সবাই স্বতন্ত্র। দেখুন, মানুষ কিন্তু এই যে আমি যাকে ভালোবাসি, আমার মনে হয় না আমি তাকে ছাড়া বাঁচবো না।
এখানে রাইটার লিখেছেন 7 দিনের নেমে আসা বিচ্ছেদ জানিয়ে দিয়েছে বেঁচে থাকা যায় তোমাকে ছাড়া। দেখুন, আপনার যখন কোনো কারো সাথে আপনার বিরহ কাল চলবে বা বিচ্ছেদ চলবে, তখন আপনার কাছে অনেক কষ্টদায়ক হবে ওই দিনটা। ওই 7 দিনটা আপনার মানে অতিবাহিত করতে অনেক কষ্ট হবে। তারপর আপনি বেঁচে থাকবেন। আপনি যদি অনেক স্বার্থপর হয়ে থাকেন, এই লাইনটা বলতে পারবেন যে তোমাকে ছাড়া বাঁচতে পারি। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সেটি কখনোই সম্ভব না যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি, তোমাকে নিয়েই বাঁচবো। এটা আমি এখনো বিশ্বাস করি যে মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। সবার মতামত ভিন্ন থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় ভালোবাসা ছাড়া মানুষ আসলেই বাঁচতে পারে না। যে আভাটি লিখেছিল তার পাখায় সূর্যোদয়ের প্রত্যয়, এক বুক আকাশে তেমনি রং ধরেছিল নববধূর, জীবনের মরণ স্বর্গবাসী সহধর্মিণী। দেখুন, সহধর্মিণী বা স্ত্রী আপনার বিপদের সময়, আপনার আপদের সময়, আপনার সুখের সময় আপনার পাশে থাকে। দিন শেষে মানুষ যখন নিজের উপরে একটা দায়িত্ব পড়ে, নিজের উপরে আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতা বৃদ্ধি পায়, তখন আপনার পাশে যে একজন থাকবে সেই হচ্ছে সহধর্মিণী। আপনার পাশে সে আপনার সবসময় আপনি তাকে কাছে পাবেন। এই লাইনটাই আপনি এখানে দেখুন লেখা হয়েছে, জীবন মরণ স্বর্গবাসে সহধর্মিণী। অর্থাৎ আপনার জীবনে মরণে স্বর্গবাসে, দেখুন আপনি দিন শেষে যাকে ভালোবাসেন সবচেয়ে বেশি, আপনার সহধর্মীকে যদি আপনি সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন, আপনি তো চাইবেন আপনার জীবনের সময় যে ছিল, আপনার মরণকালেও সে আপনার পাশে ছিল, আপনার স্বর্গে, আপনার পরকালের সময়ও সে আপনার পাশে থাকবে। এর থেকে মাধুর্যময় চিন্তার কি হতে পারে, তাই না? এটাই তো হচ্ছে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেয়। ছিন্ন স্বর্গ, ছিন্ন সুর্ত, ছিন্ন ধর্মের সহস্বীকৃত, সহধর্মিণীর বিপরীত পথ, যবে থেকে আর নাই সহমত। শতাব্দী পেরিয়ে খুঁজতে চেয়েছ পবিত্র মাটির সন্ধান, যেখানে গোপনে গভীরে বাঁচবে তোমার সন্তান। সভ্যতা জানতে চেয়েছে তার আদিম অভ্যেস, কেটে গেছে মোহ, শরীর ঢাকা পোশাকে নিঃশব্দ প্রতিবাদ আমার নগ্ন শরীরে। দেখুন, মানুষের বানিয়ে তোলা পোশাক। রবীন্দ্রনাথ ঠাকুর তার রক্তকরবী বইতে অধ্যাপককে দিয়ে একটি কথা বলিয়েছেন, অধ্যাপক চরিত্র দিয়ে, যে উলঙ্গের কোনো পরিচয় নেই, উলঙ্গের আসলেই কিন্তু পরিচয় নেই কোনো। মানুষের বানিয়ে তোলা বা আমাদের বানিয়ে তোলা কাপড়ই কেউ বা রাজা, কেউ বা ভিখারি। যে আমাদের চিন্তা দিয়ে আমরা বলে কি তিনি রাজা, তিনি ভিখারি, তার পোশাক যেরকম সেটা দেখে আমরা তাকে অনুধাবন করার চেষ্টা করি যে এই পোশাকের মানুষটা কেমন। পোশাক দিয়ে আমরা জাজ করতে চাই তিনি কেমন আসলে। বিভিন্ন যে চলচ্চিত্র বা বিভিন্ন নাটকীয় ভাবে আমরা দেখতে পাই বিভিন্ন স্থানে যে পোশাকের কোনো মূল্য দেওয়া হয় না, কিন্তু পরবর্তীতে যখন ভালো একটা পোশাক পরে একই স্থানে একই রূপে যায়, তখন একটা ভালো মূল্য সে পায়। আসলে আমাদের মানুষের চিন্তা ভাবনা দিয়েই কিন্তু আমরা সকল নিয়ম তৈরি করি, সকল অনিয়মকেও আবার মাঝে মাঝে নিয়মের ভিতর ফেলি। আমরা কখনো এটা মনে করি না যে পোশাকের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি একজন মানুষ। এইটা আমরা কখনো দেখি না। আমরা অর্থ সম্পদ দেখি যে ভালো একজন অর্থের মালিক, সম্পদের মালিক, তার পিছনেও যে মানুষ তিনি, তার আগেও যে তার শিকড়ে মানুষ, এইটা আমরা কখনোই কিন্তু আমরা ভালোভাবে জাজ করি না। আমরা জাজ করি তার অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, তিনি হচ্ছে অনেক বেশি কিছু, বিশেষ কিছু। কিন্তু দিন শেষে তিনিও মানুষ। মানুষের বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখারি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি কথার মতো এই কথাটাও আমার কাছে বেশ ভালো লাগে যে বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখারি। যাই হোক, সামনে আগাই। বাঁধের উপর পাথর যখন রুদ্ধ করেছে গতি, নদীরও জীবন যাপনে মননে এসেছে প্রগতি। দেখুন, আপনি একটা চলমান নদীকে যদি বাদ দিতে চান, ওই নদীটা হচ্ছে আপনার গতিপথ হারিয়ে ফেলবে বা তার আগের যে একটা স্রোতধারা, উত্তেজনা, উদ্দীপনা, ওইটা থাকবে না। আপনি একজন নারী, একজন মানুষ, তাকেও যদি আপনি আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাকে আপনি বাধা দিতে পারেন, বিভিন্নভাবে তার বাঁধ তৈরি করতে পারেন। দিন শেষে ওই বাঁধটা ভেঙে, একটা নদীর বাঁধ যখন ভেঙে স্রোতধারা আবার একই পথে চলতে পারে, ওইটাই হচ্ছে নদীর আসল গতিপথ।
একজন নারীকেও যদি আপনি সংসারের বেড়াজালে বাঁধতে চান, নারী যখন আপনার ওই সংসারের যে বেড়াজাল, সেই বেড়াজাল ভেঙে প্রকাশ হয়, নিজেকে প্রকাশ করতে চায়, ওটাই হচ্ছে নারীর আসল গতি বা নারীর উদ্দীপনা। যে প্রতিটি মানুষ নারীকে নারী হিসাবে নয়, মানুষ হিসাবে দেখুন। প্রতিটি মানুষও কিন্তু চায় সেটা। যেমন হচ্ছে সারা গিল্ড, তার কথা, তার চিন্তা ভাবনা এরকম যে নতুন নারীকে তিনি আমাদের মাঝে উপস্থাপন করতে চান। তিনি এটা দেখিয়েছেন সেই নতুন নারীর চরিত্রে, নারীকে শুধু নারী হিসাবে নয়, নারীকে মানুষ হিসাবে তিনি প্রতিষ্ঠা করতে চান। তার যে বাধা, অর্থাৎ তিনি তো বলেন একটা গোলকের একটা যে এইটা কনসেপ্টটা, তার একটা গোলকের ভিতরে নারী, পুরুষরা ভাবে গোলকের ভিতরেই নারী থাকবে। ওই গোলকটা যে বেরিয়ে যখন বেরিয়ে আসতে পারবে একজন নারী, তখন কিন্তু নারীর আসল নারীত্ব বা একজন মানুষ হিসাবে তিনি সমাজে প্রতিষ্ঠা হতে পারবেন। এটাই কিন্তু আসল বিষয়। যেমন হচ্ছে আমরা বেগম রোকেয়ার সুলতানার স্বপ্নে আমরা দেখতে পাই যে ভাগ্নি সারা, তিনিও যে নারী স্থানের কথা তার উপন্যাস বা গল্পে এনেছেন, ওই একই বিষয় কিন্তু নারীকে তার বাধা ভেঙে সামনের দিকে যাওয়া, মানে তার নিজস্ব গতিপথ, একজন মানুষ হিসাবে নারীর গতিপথে যাওয়াই হচ্ছে নারীর আসল লক্ষ্য। এটাই কিন্তু সবাই বলে থাকে। তেমনই হচ্ছে নদীর জীবনযাপনে মননে আপনি যখন বাদ দিতে চেষ্টা করবেন, তখন একটা প্রগতি নদী যদি নিজে তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেটাই তো নদীর যেমন লক্ষ্য, নারীরও তেমন। তোমাকে ছাড়া যে বাঁচতে পারি না, আমি তো বুঝেছি সবই আসলে নির্ভরতার খেলা। হ্যাঁ, দেখুন, আমি যাকে ভালোবাসি, আমি প্রতিটা ক্ষণে প্রতিটা কাজে তাকে খুঁজি, বা তার প্রতি যে আমি নির্ভরশীল, এটা নিজেকে আমি বোঝাতে চাই, বারবার বারবার এটা আমি বোঝাতে চাই যে আমি যাকে ভালোবাসি, যে নারীকে আমি ভালোবাসি, সেই নারীকে আমি পাওয়ার জন্য বা তার চিন্তায় আমি কিভাবে নিজের প্রসারতা বৃদ্ধি করব, বা তার প্রতি আমি যে নিজে নির্ভরশীল, এটা আমি নিজেকে বোঝানোর জন্য হলেও বারবার আমি তাকে স্মরণ করি। এটাই তো হচ্ছে যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না, আমি তো বুঝেছি সবই আসলে নির্ভরতার খেলা। দেখুন, দিন শেষে আমরা নির্ভরশীল একে অপরের প্রতি। এরপরে এই কবিতাটার নাম আমি দিয়েছি পাহাড়। আমার কাছে একটি কবিতা থেকে আরেকটি কবিতা বেশ স্বতন্ত্র লেগেছে, এবং ওই আগের কবিতা থেকে এই কবিতা, বা এই কবিতার থেকে আগের কবিতা, মানে প্রতিটি লাইনে আমার কাছে মনে হয়েছে একটু বিশেষ কিছু। অরুণিমা আপুর কথা যদি আমি বলি, তার এই লেখায় তিনি কিভাবে বোঝাতে চেয়েছেন বা তার চিন্তা ভাবনা কি ছিল, আই ডোন্ট নো, বাট আমার চিন্তা ভাবনাগুলো আমি কিন্তু এখানে আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন, এইটাই হচ্ছে কবিতার খেলা আসলে, যে কবিতাটা আপনি যখন এই লাইনটি পড়বেন, তখন আপনার কাছে আরো স্বতন্ত্র মনে হবে আমার কথা থেকে। আপনার নিজের চিন্তা, আপনার নিজের মনন দিয়ে আপনি এটা বিশ্লেষণ করতে পারবেন আরো ভালোভাবে। যেমন এই লাইনটা যদি আমি দেখি, ক্ষয়ে যাওয়া স্মৃতি আর নতুনের জাগরণ, তুমিও আসলে এত সাধারণ পাহাড়। এই লাইনটা আমার কাছে এটা মনে হয়েছে কি, যে আমার একজন পছন্দের ব্যক্তি বা আমার আইডল, আমি যাকে অনুসরণ করি, সে আমার কাছে কিন্তু একজন পাহাড়। বা যে কোনো মানুষকে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে নারীরা হচ্ছে অনেক রাগান্বিত, সব নারীরা না, বিশেষ বিশেষ কেউ, যে আমি যাকে পছন্দ করি সে অনেক রাগান্বিত, মানে তার ধারে কাছে যাওয়া যায় না, তিনি পাহাড়ের মতো। কিন্তু ওই পাহাড়ের ভিতরেও তার মনটা একদম নরম শীতল, যে তুমিও আসলে এত সাধারণ পাহাড়। যে আপনি দেখবেন কি, একটা পাহাড় মস্ত বড়, একজন যদি আপনার পছন্দের মানুষকে আপনি পাহাড়ের সাথে তুলনা করেন, দেখবেন তিনি হচ্ছে আপনার পাহাড়ের মতো অনেক শক্ত। আপনি তাকে ভালোবাসার কথা বলছেন, কিন্তু সে আপনার ভালোবাসার কথা শুনছে না। তখন তো তিনি পাহাড়ের মতোই শক্ত, অনেক ভারী, তাই না? কিন্তু দিন শেষে সেও সাধারণ। যখন সেই ভালোবাসাটা আপনি বুঝতে পারবেন, সেই ভালোবাসাটা আপনি আবিষ্কার করতে পারবেন, তখন আপনার কাছে ওই পাহাড়টাও সাধারণ মনে হবে, যে ওই পাহাড়ের ভিতরেও ভালোবাসা আছে, ওই শক্ত মানুষটার ভিতরেও, ওই রাগান্বিত মানুষটার ভিতরেও ভালোবাসা আছে। এই যে কথাগুলো যখন বোঝা যায়, তখনই হচ্ছে ভালোবাসার মাধুর্যতা আসলে উপভোগ করার মতো।
এই লাইনটাই যদি আমি আরো একভাবে যদি বলতে চাই, আমার একজন শিক্ষক গাজী সামিয়া সুলতানা ম্যাডাম, তিনি কলেজ লাইফে যখন শেষ দিন ছিল, তিনি এখন বর্তমানে পিএইচডি ক্যান্ডিডেট, কানাডাতে আছেন। তিনি যখন শেষ দিন, আমি তার একটা ডকুমেন্টারি করছিলাম তার উপরে, তখন ওখানে তিনি একটা কথা বলেছেন, স্নেহ করার রাইট তারই আছে যে শাসন করে, বা শাসন যেই করতে পারে যে স্নেহ করার অধিকারটা রাখে। এই কথাটা অর্থাৎ দেখুন, আপনার সিনিয়র কেউ আপনাকে যদি অনেক শাসন করে, আপনার কাছে মনে হবে না সে অনেক ভালো না, অনেক খারাপ, তার কাছে যাওয়া যাবে না, কিন্তু তিনিও আপনাকে ওই স্নেহ পাওয়ার করার জন্য, বা আপনি তার কাছ থেকে শাসনটাও যেমন এক্সপেক্ট করেন, দিন শেষে আপনার ওই স্নেহটাও আপনার কাছে চলে আসবে অলরেডি। এই বিষয়গুলো কিন্তু কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। তারপর আরেকটা লাইন হচ্ছে, আকাশ কেবল সাক্ষী থাকে পূর্ণিমার মিলনে, বেশ ভালো লেগেছে। কিছু কিছু লাইন আমি জানি না তিনি কোন ইসে লিখেছেন, বাট আমার কাছে অনেক রোমান্টিক লেগেছে, অনেক ভালো লেগেছে লেখাগুলো। আর একটা কবিতার নাম এখানে নদী দিয়ে রেখেছি, সেখান থেকে একটু লাইন শোনাচ্ছি আপনাদের। কিছু দুর্বোধ্য আঁকাবুকি রেখা আর ছিটানো জল রং দিয়ে আঁকা যায় না নদীর শরীর, কিছু ছড়ানো বেকুলতা আর পারিপার্শ্বিকতা দিয়ে ধরা যায় না নদীর মন, ধরা ছোঁয়া যায় না নদীর শরীর ও মন। দেখুন, এই যে লাইন কয়টি পড়লাম, এখানে কিছু লাইন মাঝখান থেকে একটু আমি স্ক্রিপ্ট করেছি, সবগুলো যদি পড়ে ফেলি তাহলে আপনি এই বইটা সংগ্রহ করে কি পড়বেন। আমি কিন্তু সব লাইন বলছি না, এর জন্য যাক এই কথাটা যে আপনি আপনার কল্পনাতে একজন যদি তৈরি করেন, তাকে আপনি যত আপনার চিন্তায় যেরকম একটা ভাববেন, আপনি যখন তার ছবি আঁকবেন সেটা আপনার হবে না, আপনি আঁকতে পারবেন না। আবার দেখবেন কি, আপনি যখন অনেক অনেক কিছু দিয়ে তাকে পেতে চাইবেন, ওই মানুষটার মনকে আসলে কি আপনি পেতে পারেন? আপনার চিন্তা শক্তির মানুষ বা আপনার বাস্তবের মানুষ দিন শেষে আপনার ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়, আপনার সেই ভালোবাসার মানুষ, সে চিন্তার মানুষ। এটাই তো, তাই না? যেমন হচ্ছে কি, এর আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, যখন আপনি একটা উপন্যাস পড়েন, তখন দেখবেন কি আপনার যে চরিত্রগুলো থাকে আপনার চিন্তায়, আপনার মননে, সেই চরিত্রটার আপনি একটা ইমেজ তৈরি করেছেন যে এই চরিত্রটা এমন। ফর এক্সাম্পল, আপনি যদি আমার একটা চরিত্র দেখেন, আপনার মতো আমাকে কল্পনা করতে পারেন ইমরান এইরকম এইরকম এইরকম, বা একটা চরিত্র এইরকম এরকম। আবার ওই চরিত্রটা যখন এই বই থেকে, টেক্সট থেকে যখন ভিজুয়ালি আপনার সামনে আসে, যখন একটা চলচ্চিত্র তৈরি করা হয় ওই একই টেক্সট নিয়ে, তখন কিন্তু ওটা ভিন্ন হয়ে যায়। কারণ ওই পরিচালকের চরিত্র বা চিন্তা ভাবনা, চারিত্রিক যে চিন্তা ভাবনা আপনার সাথে এক নাও হতে পারে, বা আপনার কল্পনার মানুষকে আপনি ওখানে পাবেনই না। এটাই হয়ে থাকে। আপনি এটার জন্য করতে পারেন কি, আপনি যেমন হুমায়ুন আহমেদের কথা বলি, আগুনের পরশমণি ওই বইটা যখন পড়ছিলাম, তখন ওখানে চরিত্রগুলো আমি আমার মতো করে কল্পনা করেছি। দিন শেষে আবার যখন একটা চলচ্চিত্রটা দেখলাম আগুনের পরশমণি, তখন ওটা আমার কাছে একটু স্বতন্ত্র লেগেছে, যে আমি যেরকম চিন্তা করেছি ওরকম আমি চরিত্রগুলো সঠিকভাবে পাচ্ছি না, বা আমার থেকে আরো ভালো চিন্তা ভাবনা করেছে ওই পরিচালক, এরকম হয়ে থাকে। এখানেই শেষ করছি। নদী ও সন্তান এই বইটা, হয়তোবা আমার যে কথাগুলো, এই কথার সাথে রাইটারের কথার কোনো মিল নাও থাকতে পারে, বা আমার থেকে আপনি যখন এই বইটা সংগ্রহ করে পড়বেন, আপনার কথারও কোনো আমার সাথে মিল নাও থাকতে পারে। এটাই তো হয়ে থাকে, এটাই হচ্ছে পাওয়ার। আমার কাছে মনে হয় দ্য পাওয়ার অফ রাইটার এটাই, যে লেখার বৈচিত্র্যতা। আপনি যখন লেখাটা বিভিন্ন প্ল্যাটফর্মে লেখাগুলো ব্যবহার করতে পারবেন, বিভিন্নভাবে চিন্তা করতে পারবেন, এটাই হচ্ছে একজন লেখকের ক্ষমতা। এই ক্ষমতায় কিন্তু অনুরিমা আপু বেশ ভালো পারদর্শিতা দেখিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই বইটা দিয়ে। আর তার আরো বেশ কিছু বই আছে, যেমন হচ্ছে এখানে কয়েকটি বইয়ের নাম দেওয়া হয়েছে, কালো চোখের বায়না, কমল ফুলের ডাক ও চিলেকোঠার কবিতা কোলাজ। এছাড়াও বিভিন্ন পট্টপত্রিকায় তিনি বিভিন্ন লেখা লিখেছেন। আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আমি 2024 সালটা শুরু করেছিলাম, একদম প্রথম যে ভিডিওটা করেছিলাম 2024 সালের, ওটা ছিল আমার শিক্ষক ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডামের বই দিয়ে, ক্যাথরিন পার ও অনন্য, এই বইটা ছিল। 2025 সালের জানুয়ারি মাসে দুইটা বই শেষ করেছি। একটা হচ্ছে আপনার এই বাগেরহাট জেলার গাজীর গান, এটা আমার টিচারের লেখা, শামস শাহরিয়ার কবি স্যারের।
এই যে নদী ও সন্তান, এই ভিডিওটা আপনার দ্বিতীয় বুক রিভিউ হিসাবে তো দেখতে পাচ্ছেন। আর প্রথম বুক রিভিউ ছিল এইটা, এই বছরের। ভালো লাগছে টাইম লাইনটা। যাই হোক, দেখা হবে অন্য কোনো বই নিয়ে, অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।